আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি তানভীর হাসান। শুরুতেই সংবাদ শিরোনাম। ট্রাম্পের অবৈধ হুমকি মোকাবিলায় ওপেকের সহায়তা চান মাদুরো। যুক্তরাষ্ট্রে আশ্রয় সংক্রান্ত সিদ্ধান্তে স্থগিতাদেশ দীর্ঘ সময় চলবে বলে জানালেন ট্রাম্প। ইসরায়েলের হামলায় নিহতের সংখ্যা ৭০,০০০ ছাড়াল। ট্রাম্পের অবৈধ হুমকি মোকাবেলায় ওপেকের সহায়তা চান মাদুরো। যুক্তরাষ্ট্র এবং প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ক্রমবর্ধমান ও অবৈধ হুমকি মোকাবিলার জন্য তেল রপ্তানিকারক দেশগুলোর সংগঠন ওপেক এর সহায়তা চেয়েছেন ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো। খবর আল জাজিরার। রোববার ৩০ নভেম্বর প্রধান তেল উৎপাদনকারী দেশগুলোর এই জোটের সদস্যদের উদ্দেশ্যে পাঠানো এক চিঠিতে মাদুরো অভিযোগ করেন যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলার তেল সম্পদ, যা বিশ্বের সবচেয়ে বড়, হাতিয়ে নেওয়ার চেষ্টা করছে। রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম টেলেসুরে প্রকাশিত চিঠির অনুলিপি উদ্ধৃত করে মাদুরো বলেন, আমি আশা করি এই আগ্রাসন ঠেকাতে আপনাদের সর্বোচ্চ প্রচেষ্টা। এটি দ্রুত বৃদ্ধি পাচ্ছে এবং আন্তর্জাতিক জ্বালানি বাজারের ভারসাম্যের জন্য গুরুতর হুমকি তৈরি করছে, তা হোক উৎপাদক কিংবা ভোক্তা দেশ। মাদুরো আরও জানান, তিনি দেশের ভূখণ্ড, জনগণ এবং প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে প্রাণঘাতী সামরিক শক্তি ব্যবহারের বিষয়টি আনুষ্ঠানিকভাবে ওপেক এবং বৃহত্তর জোট ওপেক প্লাস উভয়ের কাছে উত্থাপন করেছেন। বিশ্বের সর্বাধিক অনুমানিক ৩০৩ বিলিয়ন ব্যারেল তেল মজুদ থাকা সত্ত্বেও ২০২৩ সালে মাত্র $৪.05 বিলিয়ন অপরিশোধিত তেল রপ্তানি করে ভেনেজুয়েলা। ট্রাম্পের প্রথম প্রেসিডেন্সির সময় আরোপিত মার্কিন নিষেধাজ্ঞা এর অন্যতম প্রধান কারণ। ইরান, ইরাক, কুয়েত ও সৌদি আরবের পাশাপাশি ভেনেজুয়েলা ১৯৬০ সালে ওপেকের প্রতিষ্ঠাতা সদস্য দেশগুলোর একটি। প্রতিষ্ঠার পর থেকে সংগঠনটির সদস্যরা তেল সরবরাহ নিয়ন্ত্রণ এবং বৈশ্বিক তেলের দামে প্রভাব বিস্তারে যৌথভাবে কাজ করে আসছে। যুক্তরাষ্ট্রে আশ্রয় সংক্রান্ত সিদ্ধান্তে স্থগিতাদেশ দীর্ঘ সময় চলবে। ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, যুক্তরাষ্ট্রে আশ্রয় সংক্রান্ত সিদ্ধান্তে জারি করা স্থগিতাবস্থা দীর্ঘ সময় বজায় রাখার ইচ্ছা আছে তার প্রশাসনের। সম্প্রতি হোয়াইট হাউসের কাছে ন্যাশনাল গার্ডের ২ সদস্যকে গুলির ঘটনার পর অভিবাসন প্রত্যাশীদের আশ্রয় সংক্রান্ত সব সিদ্ধান্ত স্থগিত করা হয়। গুলিতে ন্যাশনাল গার্ডের এক সদস্য নিহত হন। এক আফগান নাগরিক এই গুলি করেন বলে অভিযোগ। এ ঘটনায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। যুক্তরাষ্ট্রের হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ বলেছে, বিশ্বের ১৯টি দেশ ট্রাম্প প্রশাসন ঘোষিত এই পদক্ষেপের আওতায় রয়েছে। দেশগুলো আগে থেকেই যুক্তরাষ্ট্রের ভ্রমণ সংক্রান্ত কঠোর বিধিনিষেধের মধ্যে আছে। ওয়াশিংটনে গত ২৬শে নভেম্বরের ওই গুলির ঘটনার পরই ট্রাম্প প্রশাসন অভিবাসন প্রত্যাশীদের যুক্তরাষ্ট্রে আশ্রয় দেওয়া সংক্রান্ত সব সিদ্ধান্ত স্থগিত করে। গুলির ঘটনায় ২০ বছর বয়সী গার্ড সদস্য সারা বেকস্ট্রম নিহত হন। গার্ডের আরেক সদস্য গুরুতর আহত হন। গুলির ঘটনায় জড়িত থাকার অভিযোগে ২৯ বছর বয়সী আফগান নাগরিক রহমনুল্লাহ লাকানওয়ালকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে প্রথম ডিগ্রি হত্যার অভিযোগ আনা হয়েছে। আফগানিস্তানে মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএ সমর্থিত যে বাহিনী তালিবানের বিরুদ্ধে লড়াই করেছিল, তার সদস্য ছিলেন লাকানওয়াল। ২০২১ সালে মার্কিন সেনা প্রত্যাহার করার পর চালু হওয়া একটি পুনর্বাসন কর্মসূচির আওতায় তিনি যুক্তরাষ্ট্রের প্রবেশের সুযোগ পান। ট্রাম্প প্রশাসনের অধীন চলতি বছরে এপ্রিলে লাকানওয়ালের আশ্রয়ের আবেদন মঞ্জুর হয়। তবে ট্রাম্প প্রশাসনের কর্মকর্তারা দাবি করেন, আফগানিস্তান থেকে যুক্তরাষ্ট্রে প্রবেশের সময় তার বিষয়ে যথাযথ যাচাই-বাছাই করেনি তৎকালীন জো বাইডেন সরকার। যাচাই-বাছাইয়ের শিথিলতার সুযোগ নিয়ে লাকানওয়াল যুক্তরাষ্ট্রে ঢুকতে পেরেছেন। গুলির ঘটনার পর ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্রের পুরো ব্যবস্থাকে পুনরুদ্ধারের সুযোগ দিতে তিনি তৃতীয় বিশ্বের সব দেশ থেকে অভিবাসন স্থায়ীভাবে স্থগিত করার পরিকল্পনা করছেন। কোন কোন দেশের নাগরিকদের ওপর এর প্রভাব পড়বে, এ প্রশ্নের জবাবে মার্কিন হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ এএফপিকে ১৯টি দেশের একটি তালিকার দিকে ইঙ্গিত করে। তালিকাভুক্ত দেশগুলোর মধ্যে আছে আফগানিস্তান, কিউবা, হাইতি, ইরান ও মিয়ানমার। গত জুন মাস থেকে এই দেশগুলো যুক্তরাষ্ট্রের ভ্রমণ সংক্রান্ত কঠোর বিধিনিষেধের মধ্যে আছে।
ইসরায়েলের হামলায় নিহতের সংখ্যা ৭০,০০০ ছাড়ালো গাজায় ইসরায়েলি বাহিনী ধ্বংসাত্মক অভিযান চালিয়ে যাচ্ছে। চলমান যুদ্ধবিরতির মধ্যেও নিহতের সংখ্যা বেড়েই চলেছে। ২০২৩ সালের ৭ অক্টোবর হামাস ইসরায়েলে আক্রমণ করার পর থেকে গাজায় কমপক্ষে ৭০,১০০ জন নিহত হয়েছেন, যা গাজার ২৩ লাখ বাসিন্দার ৩% বেশি। আহত হয়েছেন অন্তত ১,৭০,৯৮৩ জন। ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয় এসব তথ্য জানিয়েছে। গতকাল রোববারও তারা পূর্ব রাফায় ৪ জনকে হত্যা করেছে। সুড়ঙ্গ থেকে বেরিয়ে আসার পরই তাদের হত্যা করা হয় বলে স্বীকার করেছে দখলদার বাহিনী। গতকাল রাফায়ও বিমান হামলা হয়েছে। তাছাড়া দক্ষিণ গাজার খান ইউনিসের পূর্বে তথাকথিত হলুদ রেখার পেছনের অঞ্চলে কামানের গোলা নিক্ষেপ করেছে। রাফার পূর্বে সামরিক বিমান ৬টি অভিযান চালিয়েছে। মধ্য গাজার বুরেইজ ক্যাম্পেও হামলা হয়েছে। বিভিন্ন এলাকায় ফিলিস্তিনিদের আটক করেছে দখলদার বাহিনী। গত ১০ অক্টোবর ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হয়, তবে চুক্তি লঙ্ঘন করে ইসরায়েল ৫০০ বারের বেশি হামলা চালিয়েছে। এই সময় নিহত হয়েছেন ৪০০ জনের বেশি। এরই মধ্যে গাজার বাসিন্দারা ক্ষুধা, বন্যা এবং তীব্র শীতের মুখে পড়েছেন। জাতিসংঘের অভিবাসন সংস্থা IOM জানিয়েছে ২ বছরের যুদ্ধে গাজার জনসংখ্যার আনুমানিক ৯০% বাস্তুচ্যুত হয়েছে। ১৫ লাখের বেশি মানুষের জরুরি আশ্রয় সহায়তার প্রয়োজন। ধ্বংসস্তূপের নিচে আটকে আছে ১০,০০০-এর বেশি মৃতদেহ। জাতিসংঘের সংস্থা UNRWA বলেছে ইসরায়েল এখনও গাজায় ত্রাণ প্রবেশে বাধা দিচ্ছে। পর্যাপ্ত খাদ্য না প্রবেশ করতে পারলে মানবিক পরিস্থিতি ভয়ানক হবে। সামরিক নিয়ন্ত্রণের নতুন গাজা গঠনের পরিকল্পনার রূপরেখা প্রকাশ করেছে ইসরায়েল। রাফা থেকে শুরু করে ইসরায়েলি সামরিক নিয়ন্ত্রণাধীন এলাকায় একটি নতুন গাজা নির্মাণ করা হবে। খান ইউনিস ও উত্তর গাজায় অনুরূপ শিবির তৈরি করার পরিকল্পনাও রয়েছে তাতে। কাতার বলেছে প্রস্তাবিত আন্তর্জাতিক বাহিনীসহ গাজার অভ্যন্তরে যে কোনো নিরাপত্তা অভিযান ফিলিস্তিনিদের নেতৃত্বে হতে হবে। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে দ্বিতীয় পর্যায়ের যুদ্ধবিরতি বাস্তবায়নে ইসরায়েল বাধা দিচ্ছে। চলমান দুর্নীতির মামলার মধ্যে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু প্রেসিডেন্ট আইজাক হারজোগের কাছে ক্ষমা চেয়ে আবেদন করেছেন। নেতানিয়াহুর বিরুদ্ধে ২০১৯ সালে করা দুর্নীতির ৩টি পৃথক মামলা রয়েছে। তার বিরুদ্ধে গাজায় যুদ্ধপরাধের অভিযোগে আন্তর্জাতিক অপরাধ আদালতের গ্রেফতারি পরোয়ানাও রয়েছে। গাজায় ইসরায়েলের আগ্রাসনের বিরুদ্ধে ইউরোপ জুড়ে বিক্ষোভ হয়েছে। গতকাল লন্ডন, জেনেভা, রোম ও লিসবনেও বিক্ষোভ অনুষ্ঠিত হয়। লন্ডনে ১ লাখেরও বেশি মানুষ বিক্ষোভে যোগ দেন।